প্রিপারেশন ভালো ইনশাল্লাহ, আমি দেখতেছি। আমার মনে হয় যে সহজে উত্তর দিতে পারবেন। সিআর মামলা কোথায় হয়, জিআর মামলা কোথায় হয়, ক্রিক প্রসিডিউর সবগুলোই বলতে পারবেন। আমি শুধু একটা দিন ট্রান্সফার নিয়েই কথা বলছিলাম যে একটা মামলা কিভাবে ট্রান্সফার হয়, বিভিন্ন কথা বলছিলাম। সেই ট্রান্সফারের মধ্যে বলেছিলাম 205-এর দুটা সেকশন বলেছিলাম। তারপরে আবার হচ্ছে 91-92 নাম্বার সেকশন বলেছিলাম, 528 বলেছিলাম, 526 বলছিলাম, 526-এর এ বলেছিলাম। এইগুলো থেকে ট্রান্সফারের বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম। আমরা খুব ভালোভাবে এক একটা চ্যাপ্টার, হয়তো বা আমাদেরকে হঠাৎ করে মনে হয় যে এত বড় একটা বই, আমরা মনে হয় কিছুই জানি না, কিছুই মনে হয় আমরা বুঝতে পারছি না। কিন্তু প্রকৃতিপক্ষে তা না, আপনারা অনেক ভালো জানেন। একটা কিছু জিজ্ঞেস করলেই উত্তর দেওয়ার চেষ্টা করছেন। অনেকেই আছে মাত্র কেবল শুরু করছে, এরকম বহুত আছে। আমাকে নতুন করে বলতেছে অনেকেই যে নতুন করে ব্যাচ চালু করেন। বললাম যে না, আমি ঘর বেঁধে ফেলেছি। আমার যেগুলো আছে এর মধ্যে যদি জয়েন করতে পারেন তাহলে করতে পারবেন, না বলে আর কোনো সুযোগ নাই। সুতরাং আমরা অনেক দূর আগায় গেছি। এই আগানোর মধ্যে আর আমাদের নতুন করে কোনো সুযোগ নাই। এখান থেকেই আমাদের যারা রিটেন দিবে তাদের সাথে আমরা আগায় নিয়ে যাব। যাই হোক, আমাদের গত ক্লাস পর্যন্ত আমরা আলোচনা করছিলাম যে একটা আসামিকে কিভাবে 342 করা হয়, 340 করা হয়, অর্থাৎ কখন সাফাই সাক্ষী হয়, কখন আসামিকে পরীক্ষা করা হয়, এই সম্পর্কিত বিধানগুলো বলছিলাম। একই সাথে লাস্ট দুটা সেকশনের কথা বলছিলাম, 347 এবং 348। আমাদের কাছে মনে হয়েছে যে এই দুইটা সেকশন বিভিন্ন সময় আসার মতো সেকশন, দ্যাটস ওয়াই ওই সেকশন পর্যন্ত আমরা ছিলাম। তো আমরা আমরা এই তিনটা সাবজেক্ট যে বারবার বলছি যে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, লিমিটেশন অ্যাক্ট বা আমাদের বার কাউন্সিল, এগুলো নিয়ে প্রত্যেক দিন আমরা পড়া ধরার চেষ্টা করবো। আবার ফৌজদারি কার্যবিধি শেষ হলে এইটাকে নিয়ে আমরা আবার আগাইতে থাকবো এবং প্রত্যেক দিন জিজ্ঞেস করবো। সো এই তিনটা সাবজেক্ট চলাকালীন সময়ে আমরা দেওয়ানি কার্যবিধি শুনছো, এই চারটা সাবজেক্ট যাতে আমাদের সব সময় একটা প্রিপারেশনের মধ্যে থাকে, সেই অবস্থাটা আমি তৈরি করতে চাচ্ছি। এমন ভাবে যেন হয় যে একদিনেই চারটা বিষয় পড়া দিলে আপনারা সেটা কভার করতে পারেন। এই উদ্দেশ্য লক্ষ্য নিয়েই আমি আপনাদের সাথে এইভাবে চলা শুরু করেছি। আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো সাক্ষী লিখনের পদ্ধতিটাকে। এখান থেকে একটা প্রশ্ন এসেছিল, 2015 সালে একটা প্রশ্ন এসেছিল। দ্যাটস ওয়াই আমাদের এইটা একটু জানতে হবে, সাক্ষীটা লিখবে কিভাবে। সাক্ষীটা লিখবে হচ্ছে, প্রথম কথা, সাক্ষীটার অর্থাৎ সাধারণত একজন সাক্ষী সাক্ষ্য গ্রহণের ধরন কিভাবে হবে। সাক্ষ্য গ্রহণের ধরন হবে হচ্ছে বর্ণনামূলক। আমাদের ফৌজদারি কার্যবিধিতে আমাদের বলছে যে সাক্ষী যে সাক্ষ্য দিবেন ওনার পদ্ধতিটা হবে হচ্ছে বর্ণনামূলক, যেটা 359 নাম্বার সেকশনে বলা আছে। তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের যে একজন সাক্ষীকে, দেখেন, একটা কথা বললেই না, আমাদের গুরুত্বপূর্ণ একটা সেকশন সবসময় মনে পড়ে যায়। এবং এই সেকশনের কথা আমাদের এক বোন হঠাৎ করে একদিন মনে করে দিয়েছিল। সেই সেকশনটা হলো 540 এবং 540-এর ক। একটা নতুন একটা সেকশন আছে, দেখবেন। সেই সেকশনে বলছে যে আসামি যদি অনুপস্থিতিতে থাকে, সেই আসামির পক্ষে আপনি কি করতে পারবেন, আসামির পক্ষে ওনাদেরকে জেরা করতে পারবেন। যিনি আসবেন অর্থাৎ সাক্ষী যিনি আসবেন তাকে জেরা করতে পারবেন। এবং গুরুত্বপূর্ণ সাক্ষীকে আবার নতুন করে উপস্থাপন, রিকল যেটাকে আমরা বলছি, 540-এ বলা হয় রিকল, আর 540-এর এতে বলা হচ্ছে আসামির অনুপস্থিতিতে সাক্ষীকে জেরাকরণ। এখন দেখেন, এই 540-এর এর কথা আমরা বলছি, তার আগে আমরা 353 নাম্বার একটা সেকশন দেখি, আসামির সাক্ষী গ্রহণের সাধারণ যে নিয়ম। সাক্ষী গ্রহণ যখন করবেন তখন আসামির একটা সাধারণ নিয়ম হচ্ছে আসামির উপস্থিতিতে অথবা তার ব্যক্তিগত অ্যাডভোকেটের উপস্থিতিতেই, শব্দটা বলা আছে, আসামির উপস্থিতি অথবা তার ব্যক্তিগত অ্যাডভোকেটের উপস্থিতিতে সাক্ষী গ্রহণ করতে হবে, অ্যাকর্ডিং টু
সেকশন 353 অর্থাৎ 153 নম্বর সেকশন অনুযায়ী এই কথাটা আমাদের বলেছে। এখন সেই কথাটার উপরে ভিত্তি করে 340-এ যুক্ত করেছে যে কোনো আসামি যদি অনুপস্থিত থাকে তার পক্ষে ওই আসামিকে জেরা জবানবন্দি গ্রহণ এবং জেরা করতে পারবে যদি কোনো আসামি অনুপস্থিত থাকে, মানে পলাতক থাকে। এরকম অ্যাবসেনশিয়াল ট্রায়ালও যদি হয় তাহলে কি পারবে? কথা কিন্তু এটা ভিন্ন জিনিস, দুই জিনিস। অ্যাবসেনশিয়াল ট্রায়ালে কি কোনো আসামির পক্ষে কোনো আইনজীবী পারবে? কারোর কাছে কোনো উত্তর আছে? স্যার রেফারেন্স উত্তর নাই, তবে এই যে লাস্ট যে স্যার ওই যে যে প্রসিকিউশনটা হইলো স্যার, জাজমেন্টটা হইলো, ওই যে সাবেক প্রধানমন্ত্রী, ওখানে সরকার পক্ষ থেকে একজন হচ্ছে যে অ্যাডভোকেট নিয়োগ করেছিলেন, তিনি আসামিকে তো স্যার ওই জেরা করছিলেন। ওকে, সেটা হলো আমাদের এই যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল 1973 না 2 ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট কত 1973 না 73 মনে হয়। 73 স্যার, 73 সনটা দেখছেন, বলে গেছি 1973। যাই হোক, এইটাতে এই যে ক্রাইম ট্রাইব্যুনাল যেটা, এইটার যে অ্যাক্টটা, সেই অ্যাক্টার যে বিধান, সেই অ্যাক্টে আপনার ওই অ্যাক্টের যেভাবে বলা আছে ওটা একটা স্পেশাল অ্যাক্ট। যেমন আমরা বলছি না যে নারী শিশু একটা স্পেশাল অ্যাক্ট, স্পেশাল কোর্টে মামলাগুলো হয়, ঠিক একইভাবে ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা 1973, এটা একটা স্পেশাল অ্যাক্ট। ওখানে যেভাবে বলা আছে সাক্ষীদেরকে কিভাবে জেরা করা হবে, সাক্ষীদের কিভাবে কি করা হবে, ইচ এন্ড এভরিথিং, বা হচ্ছে যুদ্ধ অপরাধীর সংজ্ঞাটা কি, যুদ্ধ অপরাধী আসলে কিভাবে হবে, মানবতা বিরোধী অপরাধ কিভাবে হবে, যেটা আমরা বারবার বলছি যে রোম স্ট্যাটিউট যেটা আছে, রোম স্ট্যাটিউট থেকে যুদ্ধ অপরাধীর সংজ্ঞা বা মানবাধিকার সংজ্ঞা যেটা বলা আছে সেইভাবে নেওয়া হয়েছে, অনেকটা কপি। কিন্তু বাস্তবিক অক্ষে আমাদের সিআরপিসি তে আমাদের বিভিন্ন রেফারেন্স আছে, একেবারে হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশনের রায় আছে যে পলাতক আসামি কখনো কোনো আইনগত সুবিধা পেতে পারেন না, বিভিন্ন রকম রেফারেন্স আছে। তো আমরা 40-এর এতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আসামি আসলে পলাতক না, আসামি আসতে পারছে না, সামাহু আসামি আসতে পারছে না, আসামি হয়তো বা অসুস্থ, সেই ক্ষেত্রে আসামির পক্ষে কি করবেন? আইনজীবী কিন্তু জেরা করতে পারবেন। আর আমাদের 153 নম্বর সেকশনে যে কথাটা বলছে সেখানে আসামির অনুপস্থিত শব্দটা কিন্তু বলেছে অথবা একটা শব্দ আছে, আসামির উপস্থিত অথবা তার ব্যক্তিগত অ্যাডভোকেটের উপস্থিতিতেই সাক্ষী গ্রহণ করা হবে। এখানে কিন্তু ক্রস এক্সামিনেশনের কথা বলা হয় নাই, সাক্ষীটা আপনি গ্রহণ করতে পারেন। বিষয়টা কিন্তু দুই জিনিস ভাইয়া। আমি যে কথা বলার চেষ্টা করছি 540-এর এতে আমাদের, আচ্ছা আর একটা কথা জিজ্ঞেস করি, অ্যাকর্ডিং টু সেকশন আমাদের এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী সাক্ষীর ক্রম কি কে বলতে পারবেন? কার মনে আছে সাক্ষীর ক্রম? ইয়েস, জবানবন্দি, জেরা, পূর্ণ জবানবন্দি। তাহলে 353 নম্বর সেকশনে দেখেন এখানে বলছে যে সাক্ষী গ্রহণ, সাক্ষ্য গ্রহণ, দ্যাট মিনস এটা কি জবানবন্দির ক্ষেত্রে কিন্তু বলেছে, এখানে কি জেরার কথা বলা হচ্ছে? এখানে কিন্তু জেরার কথা বলা হয় না। এই জন্য আমি একটু পার্থক্য করার চেষ্টা করছিলাম যে 340-এর এতে বলছে ক্রস এক্সামিনেশনের কথা, অর্থাৎ জেরার কথা বলা হচ্ছে। আর 540-এর এতে কিন্তু জেরার কথা বলা হচ্ছে যে আসামির অনুপস্থিতিতে জেরা করতে পারবেন, কিন্তু জবানবন্দি দিতে পারবে আসামির উপস্থিতিতে অথবা তার অ্যাডভোকেটের উপস্থিতিতে জবানবন্দি প্রদান করতে পারবে। 353 নম্বর সেকশনে দুইটা কথা কিন্তু দুই রকম। একটা হচ্ছে সাক্ষী দিতে পারবে আসামির উপস্থিতি অথবা তার অ্যাডভোকেটের উপস্থিতি হলেই হবে, কিন্তু 540-এর এতে বলছে যে আসামি যদি অনুপস্থিত থাকে, সাধারণ কথা হচ্ছে আসামির উপস্থিতিতেই আপনাকে জেরা করতে হবে। আসামি যদি অনুপস্থিত থাকে সেই ক্ষেত্রে কোর্টের পারমিশন নিয়ে
আপনি জেরা করতে পারবেন, যেটা আমরা বলছি 540-এর এ। তাহলে সাধারণ নিয়ম হচ্ছে আপনাকে অবশ্যই সাক্ষী যখন দিবেন তখন যে কোনো একটা লোক থাকতে হবে, হয় মানে আসামি পক্ষ থাকবে অথবা তার অ্যাডভোকেট থাকবে, অথবা শব্দটা দেওয়া হয়েছে। প্রশ্ন যদি করে তাহলে এই প্রশ্নতে অথবা শব্দটা বা এবং শব্দটা অথবা পর শব্দটা ব্যবহার করতে পারে। দ্যাটস ওয়াই একটা কথা বলছি আমি, যে আসামির উপস্থিতি অথবা তার ব্যক্তিগত অ্যাডভোকেটের উপস্থিতি কিন্তু সাক্ষী গ্রহণ করা হয়, যেটা আমরা সাক্ষ্যের ক্রমের প্রথম অর্থাৎ সাক্ষী গ্রহণ, জবানবন্দি, পূর্ণ জবানবন্দি এবং জেরার কথা বা জেরা বা পূর্ণ জবানবন্দির আমরা কথা বলছি। আর একটা হচ্ছে সাক্ষীটা যে লিখবে, সাক্ষ্য লিপিবদ্ধ করার পদ্ধতিটা কি হবে। জেলা ম্যাজিস্ট্রেট, জেলা কোনো ম্যাজিস্ট্রেট হোক বা দায়রা জজ হোক, যেই হোক না কেন, সাক্ষীদের সাক্ষ্য লিপিবদ্ধ করতে হবে। অবশ্যই অবশ্যই অনুসন্ধান বা বিচার, যে ক্ষেত্রে বলা হচ্ছে যে এই কার্যবিধি অনুযায়ী লিপিবদ্ধ করতে হবে। সাক্ষীর সাক্ষ্যটাও আপনাকে অবশ্যই আসামের উকিলের বোধগম্য হইতে হবে, অর্থাৎ আসামের বোধগম্য না হলে, অর্থাৎ যেই ভাষা ব্যবহার করা হয়েছে সেটা যদি আসামের উকিল না বুঝতে পারে বা আসামি বুঝতে না পারে, বোধগম্য ভাষায় কিন্তু আপনাকে সাক্ষীর ব্যাখ্যা করতে হবে, যেটা আছে আমাদের 161 নাম্বার সেকশনে। মূল কথা হচ্ছে সাক্ষীটা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী রেকর্ড হবে। যে প্রশ্নটা আসে 359 নাম্বার সেকশন প্রশ্নটা আসে, সেটা হচ্ছে সাক্ষীরা মানে সাক্ষী দিতে যারা আসেন তারা আসলে কিভাবে সাক্ষী দেন, এটা কি প্রশ্নবোধক হয় নাকি বর্ণনামূলক হয়। কথা বলা হচ্ছে সাক্ষ্য প্রশ্ন আকারে লিপিবদ্ধ কখনোই হবে না। যে মিস্টার রহিমকে বলা হয়েছিল যে আপনার বাড়ি কোথায়, উত্তর রহিমের বাড়ি ছিল নওগাঁ জেলায়, এরকম উত্তর হবে না। এটা একটা বর্ণনামূলক ভাবে, সাক্ষ্যটা অবশ্যই বর্ণনামূলক ভাবে লিপিবদ্ধ করা হবে। তবে ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ বিবেচনামূলক ক্ষমতার বিশেষ প্রশ্ন যদি থাকে সেই প্রশ্ন উত্তরে লিপিবদ্ধ করতে পারেন। তবে স্বাভাবিক কথা, যে প্রশ্নটা এসেছিল 2015 সালে, একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হবে অবশ্যই বর্ণনামূলক ভাবে। এখান থেকে এতটুকু প্রশ্নই, তাহলে আমরা দুইটা তিনটা জিনিস জানলাম, 153, 154 এবং 353, 354 এবং 359 নাম্বার সেকশনটা আমাদের কাছে এখানে শুধু গুরুত্বপূর্ণ, এর মধ্যে আর কোনো কিছু গুরুত্বপূর্ণ নাই। অবশ্যই সাক্ষী দিবেন কার উপস্থিতিতে, আসামের উপস্থিতিতে অথবা তার অ্যাডভোকেটের উপস্থিতিতে সাক্ষী গ্রহণ করতে হবে। নাম্বার 2 হচ্ছে সাক্ষ্য গ্রহণটা লিপিবদ্ধ হবে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী। এবং নাম্বার 3, যেটাকে 359 নাম্বার সেকশনে আমরা যে কথা শিখলাম, সাক্ষ্যটা অবশ্যই বর্ণনামূলক ভাবে হবে, এখানে প্রশ্নমূলক হবে না। যে কথা আমাদের আসে, যেটা আমরা অলরেডি বিভিন্ন সময় আলোচনা করেছি, 164 নাম্বার সেকশনের সাথে 164 এর সাথে 364 প্রব্রত ভাবে জড়িত, অর্থাৎ এক্সামিনেশন অফ দ্য একিউজড হাউ রেকর্ড, কিভাবে রেকর্ড করবেন। এটা 4টা পদ্ধতির কথা আমাদের আইনে হুবহুব 4টা পদ্ধতির কথা বলছে, যে এই পদ্ধতিতে রেকর্ড করবেন। কি পদ্ধতি বলছে? যখন কোনো ম্যাজিস্ট্রেট বা হাইকোর্ট বিভাগ ব্যতীত অন্য কোনো আদালত আসামের জবানবন্দি গ্রহণ করেন, তখন জিজ্ঞাসিত প্রত্যেকটি প্রশ্ন, তার প্রদত্ত প্রত্যেকটি উত্তর সম্পূর্ণ জবানবন্দি, যে ভাষায় জবানবন্দি গৃহীত হয়েছে সেই ভাষায় আদালত পূর্ণরূপে লিপিবদ্ধ করবেন। তাহলে প্রথম এবং প্রধান কন্ডিশন হচ্ছে হুবহু পড়তে হবে। 364 হুবহু পড়তে হবে, সংক্ষিপ্ত পড়ার কোনো সুযোগ নাই 364 নাম্বার সেকশন, কারণ এখানে পদ্ধতির 364 নাম্বার সেকশন রিটেনে আসবে, একেবারে 100% রিটেনে আসে। তাহলে কে? ম্যাজিস্ট্রেট। শুধুমাত্র হাইকোর্ট ব্যতীত অন্য কোনো আদালত যদি কি করে, যখন কোনো ম্যাজিস্ট্রেট বা হাইকোর্ট বিভাগ ব্যতীত অন্য কোনো আদালত কোনো আসামির জবানবন্দি গ্রহণ করবেন, অবশ্যই তাকে প্রত্যেকটি প্রশ্ন যেভাবে উত্তর দিচ্ছেন, প্রশ্ন করে যেভাবে উত্তর দিচ্ছেন সেই ভাষায় লিপিবদ্ধ করতে হবে। আপনাকে সেই ভাষায় লিপিবদ্ধ, অর্থাৎ আদালতের ভাষায় পূর্ণরূপে লিপিবদ্ধ করতে হবে এবং নথি তাকে দেখাইতে হবে, পড়ে শোনাইতে হবে, এবং যে ভাষায় তার লেখা হয়েছে ওই ভাষা বুঝতে না পারলে তাকে বুঝাই দিতে হবে এবং সে তার জবাব ব্যাখ্যা করতে বা জবাবের নতুন কিছু যোগ করতে পারে। সুতরাং প্রথম কথা হচ্ছে
যেই ভাষায় উনি বুঝতে পারে সেই ভাষায় আসামিকে পড়ে শোনাতে হবে, এবং যে যদি না বুঝতে পারে তাহলে সেই ভাষা রূপান্তর করে কথা বলতে হবে। সে যখন পুরো জবানবন্দিটা সত্য বলে স্বীকার করবেন, তখন আসামি উক্ত আদালতে অর্থাৎ ম্যাজিস্ট্রেট বা জজ তাতে সিগনেচার করবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জায়গায় আসে, সেটা হচ্ছে আসামি এবং যেই আদালতটা 164 নিয়েছেন সেই আসামি এবং 164 নেওয়া। আচ্ছা, আজকে আছে, কারণ আছে, একদিন কইতে কইতে আমি একটা দেই। 164 দেখেছেন কেউ? না স্যার। স্যার 164 টা আগে দেই, তাই না? কথা বলা না, 164 এরকম হয়। এখনই ছবি তুলে দিই, দাঁড়া, আমার কাছেই আছে। একটু হোল্ড, আমি সরি, আমি এটা দিয়ে দিই, ভালো হবে। আপনারা বুঝতে পারবেন যে 164 কি। তাহলে প্রথম কথা হচ্ছে, প্রথম 364 নাম্বার সেকশনের প্রথম কথা হলো, আপনাকে অবশ্যই যেই ম্যাজিস্ট্রেটটা জবানবন্দি লিপিবদ্ধ করবে এবং যিনি জবানবন্দি দিচ্ছেন, কে যেন কথা বলছে, সেটা অবশ্যই ম্যাজিস্ট্রেট এবং আসামি যাতে বুঝতে পারে সেই ভাষায় দিতে হবে। নাম্বার 2 হলো, আপনার যে বক্তব্যটা দিচ্ছে সেই বক্তব্যটা, আসামি যখন দোষ স্বীকারমূলক বক্তব্য দিচ্ছে, সেটা অবশ্যই ম্যাজিস্ট্রেট এবং আসামির সিগনেচার থাকতে হবে। এবং ম্যাজিস্ট্রেট বা জজ নিজে আসামির জবানবন্দি লিপিবদ্ধ না করলে, জবানবন্দি চলার সময় তিনি আদালতের ভাষা বা ইংরেজি ভাষা পর্যাপ্ত পরিচিত হলে ইংরেজি ভাষায় তার সংক্ষিপ্ত বিবরণ লিপিবদ্ধ করতে বাধ্য থাকবেন, এবং তিনি স্বাক্ষর করবেন, সংযুক্ত করবেন। আর যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রস্তুত করতে না পারেন তাহলে সেটা অসমর্থের কারণে লিপিবদ্ধ করবেন। এই হচ্ছে আমাদের 4টা কারণ। আর একটা হচ্ছে 263 ধারা অনুসরণ করে জবানবন্দি গ্রহণ প্রযোজ্য হবে বলে গণ্য হবে না। যাই হোক, আমাদের 364 নাম্বার সেকশন থেকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি করে সেটা হচ্ছে আসামির ভাষা, নাম্বার 2 হচ্ছে ম্যাজিস্ট্রেট, এবং অবশ্যই আসামির সিগনেচারের যে বিষয়, অর্থাৎ জবানবন্দির লিপিবদ্ধকরণের সময় অবশ্যই সিগনেচার থাকতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই জায়গা থেকে করে। দ্বিতীয় বিষয় হচ্ছে রায় ঘোষণা করার পদ্ধতি। আমরা একটা প্রশ্ন করব, রায় ঘোষণা করার পদ্ধতিটা কি? রায় ঘোষণার এই প্রশ্নটা মাঝে মাঝে দেখবেন, যতগুলো রায় দেয় আদালত থেকে, যতগুলো রায় দেওয়া হয়, সেই রায়ের বিপরীতে যখন অ্যাডভোকেট সাহেবরা ওই রায়ের বিপরীতে আপনার আপিল করেন, তখন প্রত্যেকটি রায়ের বিপরীতে এই কথাগুলো লেখেন যে 366 ধারায় 366 যে সেকশন, সেই সেকশনে অনুসরণ করা হয়নি প্রথম এবং প্রধান কথা। আমি আবারও বলছি, যখন কোনো রায়ে কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হন, তখন এই সংক্ষুব্ধ পক্ষ যখন আপিল করেন, প্রথম কথায় আপিলে লেখেন, একটা কথা লিখবেন যে 366 নাম্বার সেকশনে রায়ের যে পদ্ধতি ঘোষণা করার পদ্ধতি, সেই ঘোষণা করার পদ্ধতি, মুড অফ ডেলিভারিং জাজমেন্টটা সঠিকভাবে ফলো করা হয় নাই। এই কথাটা প্রত্যেকটি অ্যাডভোকেট সাহেব কিসে লেখে? আপিলের যখন আপিল করে তখন লিখে থাকেন। তো রায় ঘোষণা করার পদ্ধতিটা কি? রিটেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেকশন এটা। রায় ঘোষণা করার পদ্ধতি হচ্ছে রিটেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেকশন, এই রায় ঘোষণা করার পদ্ধতি। 366 নাম্বার সেকশন থেকে মাঝে মাঝে প্রশ্ন রিটেনে আসে, 366 নাম্বার সেকশন থেকে। সেই সেকশন যদি আমরা বলি, সেখানে রায় ঘোষণার পদ্ধতি অর্থাৎ মূল এখতিয়ার সম্পূর্ণ ফৌজদারি আদালত প্রত্যেকটি বিচারের রায় ঘোষণা করতে হবে বা রায়ের সার সংক্ষেপ ব্যাখ্যা করতে হবে। প্রথম কথা হচ্ছে, আপনার বিচার করবেন, রায় দিবেন না, এটা তো আর হইল না। তাহলে আপনাকে কি করতে হবে? একটা রায়ে যেই বিষয়গুলো থাকে
আমরা যদি একবারে বলতে পারি 366 থেকে 373 নাম্বার সেকশনে রায় ঘোষণা করার রায় ঘোষণা সম্পর্কে পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হচ্ছে। মোট 4টা একটা রায় যখন দেখবেন এই রায়ে মোট 4টা বিষয় উল্লেখ থাকে। নাম্বার 1 বিচার্য বিষয় সমূহ উল্লেখ থাকে। নাম্বার 2 সিদ্ধান্ত বা সিদ্ধান্ত গ্রহণের কারণ সমূহ উল্লেখ থাকে। নাম্বার 3 আসামি যে অপরাধ করেছে দ্বন্দ্ববিধি বা অন্য কোনো আইনে যে ধারায় দ্বন্দ্ব প্রাপ্ত শাস্তি পেল সে বিষয় উল্লেখ করবেন, আর শাস্তির পরিমাণটা কি সেটা উল্লেখ করবেন। এই 4টা পদ্ধতি সব সময় অবলম্বন করেন। তার আগে 2টা কাজ করেন, সেটা হলো আসামির বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার এজাহারের বর্ণনা প্রথম দেন, যে এই ঘটনাটা ঘটেছিল, তারপরে এই ঘটনার পরে এই ঘটনা ঘটেছে। আর কোর্ট এই 4টা বিষয় নির্ধারণ করেন, বিচার্য বিষয় নির্ধারণ করেন, সিদ্ধান্ত দেন বা সিদ্ধান্তের কারণ সম্পর্ক লেখেন, আসামি যে অপরাধ করেছে সেই অপরাধের দ্বন্দ্ববিধি কোন আইন অনুযায়ী হয়েছে, শাস্তি কি ছিল। 66 নাম্বার সেকশন যদি আমরা দেখি, সেখানে বলছে যে প্রত্যেকটি ফৌজদারি মামলায় রায় ঘোষণা করতে হবে এবং সারাংশ লিপিবদ্ধ করতে হবে, ব্যাখ্যা করতে হবে। প্রকাশ্য আদালতে বিচার সমাপ্ত হওয়ার পরে প্রকাশ্য আদালতে কি করতে হবে, বিচার করতে হবে। আর একটা আছে ক্যামেরা ট্রায়াল পদ্ধতি। ক্যামেরা ট্রায়াল পদ্ধতির কথা এখানে বলেনি, সরাসরি বলেছে প্রকাশ্য আদালতে বিচার করতে হবে। নাম্বার 2 সেটা হচ্ছে আদালতের ভাষা বা আসামি বা তার উকিলের বোধগম্য ভাষায় রায় প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে তবে শর্ত থাকে, বাদী পক্ষ বা আসামি পক্ষ অনুরোধ করলে বিচারক সম্পূর্ণ রায় পড়ে শোনাবেন যদি অনুরোধ করেন। তাহলে প্রথম কথা হচ্ছে রায়টাকে অবশ্যই প্রকাশ্য আদালতে বিচার পরে দিকে আদালতের ভাষা বা আসামি বা উকিলের বোধগম্য ভাষাতে দিতে হবে। নাম্বার 2 হচ্ছে রায় ঘোষণার সময় আসামি হাজতে থাকলে তাকে অবশ্যই আনতে হবে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ সেকশন, সেটা হচ্ছে রায় ঘোষণার সময় অবশ্যই কারাগার থেকে আনতে হবে। কারাগারে না থাকলে আসামিকে হাজির হওয়ার নির্দেশ দিবে। আর আরেকটা বিষয় হচ্ছে তাকে যদি খালাস দেওয়া হয়, এখন ঘটনা হলো এই দিনই কিন্তু আসামিকে যদি দেখা যায় যে আসামির আসলে ভিতরে নেওয়ার প্রয়োজন, এই আসামি তার বিরুদ্ধে ঠিক আছে রায় দিবেন, সাথে সাথে অ্যারেস্টের নির্দেশও কিন্তু সাথে সাথে দিয়ে দেয় ওই রায়ের দিনে, এবং জেল হাজতে পাঠায় দেয়। যদি 1 বছরের উপরে হয় তাহলে তো আসামির জামিনও চাওয়া যায় না, আর 1 বছরের নিচে হলে জামিন চাওয়া যায় ওই সেম কোর্টে। রায় ঘোষণার জন্য নির্ধারিত স্থানে অবশ্যই উপস্থিত না থাকলে একটা নির্ধারিত দিনে উকিলদেরকে অবশ্যই কি করতে হবে, নোটিশ দিতে হবে যে অমুক দিন রায়। এটা তো যেদিন এটা আইনে বলা আছে, বাট আসলে প্রকৃতি পক্ষে হচ্ছে যেদিন রায়ের জন্য আর্গুমেন্ট শেষ হয় ওপেন কোর্টেই বলে দেওয়া হয় যে অমুক দিন রায়ের জন্য আছে। সো আমাদের এই রায়ের ব্যাপার নিয়ে যেই সমস্ত প্রশ্ন আসে, আমাদের অনেকগুলো সেকশন আছে। তার মধ্যে এই রায় সম্পর্কে যদি আমরা বলি, রায়ের ভাষা বা রায়ের বিষয়বস্তু কি থাকে, যেটা 67 নাম্বার সেকশনে আমি অলরেডি বলে ফেলেছি। বিচার্য বিষয়, সিদ্ধান্ত বা সিদ্ধান্ত গ্রহণের কারণ, 5টা বিষয় উল্লেখ থাকে 367 নাম্বার সেকশনে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রায় বা রায়ের ভাষা কেমন হবে বা রায়ের বিষয়বস্তু কি থাকবে, এইটা হলো সবচেয়ে বড় বিষয়। আমাদের আরেকটা হচ্ছে মৃত্যুদণ্ডে দণ্ডিত, যে কথা 68 নাম্বার সেকশনে 368 নাম্বার সেকশনে বলা আছে যে বাংলাদেশের মৃত্যুদণ্ডে দণ্ডিতর যে বিষয় সেটা অবশ্যই ফাঁসিতে ঝুলাইয়া মৃত্যুবরণ দিতে হবে, যেটা 68 নাম্বার সেকশন। খুব ইম্পর্টেন্ট সেকশন আমাদের। আমরা শুধু জানি, বাট এইটা কিভাবে কার্যকর হয়, কোন আইনে হয় সেটা আমরা জানি না। তো 68 নাম্বার সেকশনে কোনো বাস ফায়ারের অথবা কাউকে বিষ পান করে এরকম মৃত্যুদণ্ডের বিধান বাংলাদেশে নাই। বাংলাদেশে মৃত্যুদণ্ড কার্যকর করতে হলে 368 নাম্বার সেকশন অনুযায়ী গলায় ফাঁসি ঝুলিয়ে রাখতে হবে, এইভাবে কার্যকর করা হয়েছে। সেন্টেন্স অফ ডেথটা কিভাবে দিবেন, আদালতের রায় পরিবর্তন করবেন না, তবে শুধুমাত্র রায় যে পরিবর্তন করা যায় না সেটা কোথায় বলা আছে, 369 নাম্বার সেকশন, খুবই ইম্পর্টেন্ট সেকশন। সেটা হচ্ছে ভিন্নরূপ বিধান না থাকলে রায় কখন স্বাক্ষরিত হওয়ার পর কখনোই পরিবর্তন হয় না, তবে কিছু ভুল সংশোধনী থাকলে সেটা আপনি কি করতে পারেন, পূর্ণ বিবেচনার জন্য রিভিউর জন্য আবেদন করতে পারবেন, সেটা সংশোধন হতে পারে। কিন্তু একবার যদি স্বাক্ষর হয় তাহলে রায় পরিবর্তন, যেই কথাটা আমাদের বাংলা মুভিতে বলতো হাকিম লড়ে তো হুকুম লড়ে না,
সেই কথা হচ্ছে 369 নাম্বার সেকশনে রায় কখনো পরিবর্তন হয় না। আর রায়টা যে ফাঁসির মাধ্যমে ঝুলাই দিতে হবে 368 নাম্বার সেকশনে উল্লেখ আছে। তো 66, 67, 68, 69 এই সেকশন গুলো থেকে প্রশ্ন এখন পর্যন্ত কম, বাট এইটা আমাদের বাস্তবিক জীবনের ক্ষেত্রে যখন আমরা দেখবো সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো জানতে হয়। আমাদের এখান থেকে বেশ কিছু প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে যে রায়ে কোনটা উল্লেখ করা প্রয়োজন। যেমন আপনাকে প্রশ্ন করতে পারে রায়ে কি উল্লেখ করার প্রয়োজন। আমি বলছি যে রায়ের যে বিষয়গুলো উল্লেখ করা প্রয়োজন, যে বিচার্য বিষয় উল্লেখ থাকবে, সিদ্ধান্ত বা সিদ্ধান্ত গ্রহণের কারণ উল্লেখ থাকবে, আসামি যে ধারায় অপরাধী হয়েছে সেই ধারায় উল্লেখ করতে হবে। তাহলে এই সবগুলোই আপনাকে রায় উল্লেখ করতে হবে। আপনাকে প্রশ্ন দিতে পারে রায়ের কোনটি উল্লেখ করতে হবে, একটা বিষয় দিয়ে বাকিগুলো সব দিল না, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হচ্ছে, আপনাকে এই 4-5টা বিষয় মনে রাখতে হচ্ছে। রায়ের বিষয়বস্তু কোনটা না, এরকম যদি বলে প্রতিটা সাক্ষীর বক্তব্য রায়ের বিষয়বস্তু কিন্তু না, রায়ের বিষয়বস্তু মোট 5টা। তাহলে আমি আরো স্পষ্ট করে বলছি, কখনো কেউ কেউ 4টা বলেছে, আবার কখনো কেউ কেউ 5টা বলেছে। আসলে ঘটনাটা কি, একটাকে দুইবার লিখেছে। মূল কথা হচ্ছে 4টাকেও রাখতে পারবেন, 5টাকে। এই প্রশ্ন কখনো করবে না যে রায়ের বিষয়বস্তু কয়টা, মোট 5 ভাবেই মনে রাখবেন। বিচার্য বিষয়, সিদ্ধান্ত বা সিদ্ধান্ত গ্রহণের কারণ, আসামি যেই অপরাধী হয়েছে সেই অপরাধের শাস্তি হলো সেটা বর্ণনা, আসামিকে যদি খালাস দেওয়া হয় তাহলে আসামিকে খালাস দেওয়া হলো সেটা উল্লেখ করতে হবে, মৃত্যুদণ্ডে দণ্ডিত অথবা যাবজ্জীবন কারাদণ্ড বা কয়েক বছর কারাদণ্ড দেওয়া হলে আদালত উক্ত শাস্তির কারণ উল্লেখ করবে, যে কথা আমরা আগে থেকেই বলেছি। সো একটা রায়ের বিষয়বস্তু হচ্ছে এই কয়েকটা। এর বাইরে যদি বলে যে প্রতিটা সাক্ষীর সাক্ষ্য থাকতে হবে, এটা রায়ের বিষয়বস্তু না। রায়ের বিষয়বস্তু হচ্ছে এই 4টা বা 5টা। 367 নাম্বার সেকশনে রায় বা আদালত রায় ঘোষণার পর কোনটি করতে হয়, রায় ঘোষণার পরে শুধুমাত্র করণিক ভুল থাকলে সেটা সংশোধন করা যায়। রায় কখনো সংশোধন হতে পারে না, রায় কখনো পরিবর্তন হয় না, শুধুমাত্র করণিক ভুল থাকলে সেটা সংশোধন হতে পারে। আর একটা প্রশ্ন আসে, রায়ের সময় মৃত্যুদণ্ড আদেশপ্রাপ্ত আসামি অবশ্যই বলতে হবে আপনার দণ্ডিত ব্যক্তি কত দিনের মধ্যে আপিল করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন, সেটা হচ্ছে 371 নাম্বার সেকশন থেকে প্রশ্ন হয়। সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তিকে দায়রা আদালত মৃত্যুদণ্ড দণ্ডিত করেন, সেই ক্ষেত্রে অবশ্যই তাকে কত দিনের মধ্যে আপিল করতে হবে, সেই কথাটা অবশ্যই উচ্চারণ করতে হবে। 371 নাম্বার সেকশনে বলেছে আসামি আবেদনের ভিত্তিতে নকল অবিলম্বে দিতে হবে এবং ম্যাজিস্ট্রেট আদালতের বিচার্য মামলা ব্যতীত অন্য কোনো মামলায় বিনামূল্যে, যদিও এর কথা বলা হচ্ছে বিনামূল্যে আপনাকে কি দিতে হবে, আপনার রায়ের নকল দিতে হবে, কিন্তু আসলে বাস্তবিক পক্ষে এরকম কোনো কিছু হয় না। যখন দায়রা জজ মৃত্যুদণ্ড দিবেন অবশ্যই এটা যে 7 দিনের মধ্যে আপিল করতে হবে সেই বিষয়টাকে উল্লেখ করতে হবে। 371 নাম্বার সেকশন ভেরি মাচ ইম্পর্টেন্ট সেকশন, ভেরি মাচ ইম্পর্টেন্ট সেকশন। এখান থেকে প্রশ্ন হয় যে রায়ের সময় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে অবশ্যই কি করতে হবে, জানাতে হবে, কি জানাতে হবে, যে আপনাকে 7 দিনের মধ্যে আপিল করতে হবে। এই প্রশ্নগুলো খুব বেশি। মৃত্যুদণ্ড যে প্রশ্নটা আমরা বললাম যে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি কতদিনের মধ্যে আপিল করতে হয়, 7 দিনের মধ্যে আপিল করতে হয়। 371 স্ট্যাটিউটরি লতে এটা বলা আছে। যদিও আমাদের লিমিটেশন অ্যাক্টের কত নাম্বার আর্টিকেল 150 স্যার নাম্বার আর্টিকেলে বলা আছে অলরেডি। তারপরে আমাদের স্ট্যাটিউটরি লতে ডাইরেক্ট বলা আছে 371 নাম্বার সেকশনেও বলা আছে 7 দিনের মধ্যে আপিল করতে হবে, এই কথাটা উচ্চারণ করতে হবে। দায়রা জজ রায়ের কপির জন্য আসামির পক্ষ আবেদন করলে কত দিনের মধ্যে দিতে হবে, একটা প্রশ্ন আসে। খরচ সহ দিতে হবে, খরচ ছাড়া দিতে হবে, বিলম্বে দিতে হবে, অবিলম্বে দিতে হবে, এরা 15 দিনের মধ্যে, বিভিন্ন কথা থাকতে পারে। প্রশ্নের উত্তর হচ্ছে খরচ বাদে অবিলম্বে তাকে দায়রা জজের কপিটা সরবরাহ করতে হবে, এই কথা আমাদের আইনে বলা আছে। তা না হয়ে উল্টা পাল্টা বিভিন্ন রকম ফোলিওর টাকা, ও টাকা সে টাকার কথা বলে টাকা নেয়। সো 366 থেকে 371, 72, 71 এবং 73 নাম্বার সেকশনে এগুলো হচ্ছে মজাদায়ক একটা বিষয়। বিশেষ করে 367-তে অর্থাৎ রায়ের ভাষা এবং আদালতের রায়ের বিষয়বস্তু কি হবে সেটা উল্লেখ করতে হবে।
আর মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর হবে 368 নাম্বার সেকশনে সে কথা বলা হয়েছে, অর্থাৎ ঝুলাইয়া দিতে হবে। আর রায়ের পরিবর্তন কখনো হয় না 369 নাম্বার সেকশনে বলা আছে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন হলো, এখান থেকে প্রশ্ন হয় যে আমরা দেখেছি, কোথায় দেখেছি যে একজন দায়রা জজ মৃত্যুদণ্ড সহ সব ধরনের, আমাদের একজন দায়রা জজের এত পাওয়ার আপ করা হয়েছে, উনি কি করতে পারে, সকল ধরনের দণ্ড আরোপ করতে পারে। 31 নাম্বার সেকশনে বলা হয়েছে শুধুমাত্র মৃত্যুদণ্ডের ক্ষেত্রে অবশ্যই হাইকোর্ট ডিভিশনের কাছ থেকে অনুমতি নিতে হবে। এই যে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে হাইকোর্টের কাছে অনুমতি নিতে হবে, সকল দণ্ডই উনি দিতে পারবে, তবে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে অবশ্যই হাইকোর্টের কাছ থেকে অনুমতি নিতে হবে। অর্থাৎ দায়রা জজ যখন মৃত্যুদণ্ড দিবেন হাইকোর্টের কাছ থেকে অনুমতি নিতে হবে। এইটা কোথায় বলা আছে 374 নাম্বার সেকশনে, যে আমরা এখন করব। অর্থাৎ সেন্টেন্স অফ ডেথ টু বি সাবমিটেড বাই কোর্ট অফ সেশন, অর্থাৎ দায়রা আদালত মৃত্যুদণ্ড আদেশ দিলে তা কার্যকর করার জন্য হাইকোর্ট বিভাগের অনুমতির জন্য মামলা কার্যক্রম দাখিল করতে হবে। হাইকোর্ট বিভাগে অনুমতি না দিলে তা কার্যকর করা যাবে না। 374 নাম্বার সেকশন। কোথা থেকে আসলাম? 31 নাম্বার সেকশন থেকে 374 নাম্বার সেকশনে আসলাম। 31 নাম্বার সেকশনের প্রথম কথাই হলো, দায়রা জজ সকল ধরনের দণ্ড দিতে পারে, শুধুমাত্র মৃত্যুদণ্ড দিলে ওনাকে হাইকোর্টের কাছ থেকে অনুমতি নিতে হবে। সেটা কোথায় বলা আছে 374 নাম্বার সেকশনে, সেই কথাই বললাম। মৃত্যুদণ্ড দিতে হলে আপনাকে হাইকোর্টের কাছ থেকে পারমিশন নিতে হবে। উইদাউট পারমিশন হাইকোর্ট বিভাগের অনুমোদন না দিলে দণ্ড কার্যকর করা যায় না। 374 নাম্বার সেকশন। এই যে আপনি হাইকোর্টের কাছে পাঠাইলেন, হাইকোর্ট আরো অনুসন্ধান বা অতিরিক্ত সাক্ষী গ্রহণের নির্দেশ দিতে পারবে। যদিও আমরা দেখেন এই কথাটা আমরা সিভিল কোড অফ সিভিল প্রসিডিউরের 107 নাম্বার সেকশনে দেখেছিলাম, মনে আছে আপনাদের? 107 নাম্বার সেকশনে আপিল আদালতের ক্ষমতা কি একটা সেকশন করেছিলাম। সেখানে বলছিল যে আসামির যদি আপিল, বিবাদী পক্ষের আপিল যদি করেন বা আপিল আদালত নিম্ন আদালতের রিমান্ডে পাঠাইতে পারেন, মানে মামলাটা কি করতে পারবেন, আবার রিমান্ডে পাঠাইতে পারবেন, অর্থাৎ অতিরিক্ত সাক্ষী বা সাক্ষ্য গ্রহণ করার জন্য পাঠাতে পারবেন। 375 নাম্বার সেকশনে ক্রিমিনাল প্রসিডিউর এই কথা বলছে, যদি কার্যক্রম শেষ, এই যে পেশ করা হলো, কি পেশ করা হলো, আপনার মৃত্যুদণ্ডের জন্য হাইকোর্টে পাঠানো হলো, সেই ক্ষেত্রে আদালত যদি মনে করেন, হাইকোর্ট যদি মনে করেন যে দণ্ডিত ব্যক্তির দোষ বা নির্দোষ সম্পর্কে আরো অনুসন্ধানের জন্য আরো অতিরিক্ত সাক্ষীর জন্য প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে অনুসন্ধান বা সাক্ষী গ্রহণ করতে পারেন, নিজেও করতে পারেন, অন্যদেরকে কম করার জন্য নির্দেশ দিতে পারেন। 374 375 নাম্বার সেকশন ভেরি মাচ ইম্পর্টেন্ট সেকশন, এখান থেকে প্রশ্ন হয়। আর একটা প্রশ্ন হচ্ছে 376 নাম্বার সেকশন, হাইকোর্ট বিভাগ কর্তৃক দণ্ড বাহল অথবা অপরাধী সাব্যস্ত করার আবেদন বাতিল করার ক্ষমতা, অর্থাৎ পাওয়ার টু হাইকোর্ট ডিভিশন টু কনফার্ম দ্য সেন্টেন্স অর annul the conviction, যে কথা খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশনের কথা বলা আছে এই জায়গায় 376 নাম্বার সেকশনে, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেটা হচ্ছে মৃত্যুদণ্ডের আদেশ অনুমোদন করতে পারে বা আইন অনুযায়ী অনুমোদিত অন্য কোনো দণ্ড দিতে পারে, অথবা মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করতে পারে, এবং দায়রা জজ যে আসামিকে দণ্ড দিয়েছেন সেই দণ্ডটাকেও বহাল রাখতে পারেন, এবং একই অভিযোগ সংশোধন এবং অভিযোগটা নতুন করে বিচারের জন্য পাঠাতে পারেন, আসামিকে খালাস দিতে পারেন। সো ডেথ রেফারেন্স, যেটাকে আমরা বলছি বারবার বলে যে ডেথ রেফারেন্সটা কি, 376 নাম্বার সেকশন হচ্ছে সেই ডেথ রেফারেন্স, যেটাকে আমাদের হাইকোর্ট ডিভিশনে দেখবেন বারবার বলে যে ডেথ রেফারেন্সের জন্য আছে। সেই ডেথ রেফারেন্সটা হচ্ছে 376 নাম্বার সেকশন, পাওয়ার অফ হাইকোর্ট ডিভিশন টু কনফার্ম দ্য সেন্টেন্স। এই ডেথ রেফারেন্সেই কিন্তু এমন পাওয়ার আছে, মৃত্যুদণ্ডটাকে খালাস করে দিতে পারে হাইকোর্ট ডিভিশন, আসামিকে খালাস করে দিতে পারে, অথবা মৃত্যুদণ্ডকে বহাল রাখতে পারে, অন্য কোনো দণ্ডে রূপান্তর করতে পারে, অথবা আপনার অতিরিক্ত সাক্ষী গ্রহণ করার জন্য পাঠাতে পারে। সো 73 নাম্বার সেকশন ইজ ভেরি পাওয়ারফুল সেকশন ফর হাইকোর্ট ডিভিশন। যে কোনো ধরনের মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে ডেট রেফারেন্স হয়, সেই ডেট রেফারেন্সের শুনানির উপরে ভিত্তি করে 376 নাম্বার সেকশন অনুযায়ী কিন্তু হয় সে বহাল করবেন,
অথবা কার্যকর করার জন্য নির্দেশ দিয়ে দিবেন, অথবা উনি খালাস পর্যন্ত দিতে পারবেন। 376 নাম্বার সেকশন আমার কাছে মনে হয় সবচেয়ে শক্তিশালী সেকশন হাইকোর্ট ডিভিশনের, একেবারে সবচেয়ে শক্তিশালী সেকশন। সো এখান থেকে প্রশ্ন হয়, বিভিন্ন সময় দেখবেন এখান থেকে প্রশ্ন হচ্ছে, বিভিন্ন সময় প্রশ্ন করছে। সো এই তিনটা সেকশন, বিশেষ করে 374, 375 এবং 376 নাম্বার সেকশন কোনোভাবেই মিস করবেন না, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। সো হাইকোর্ট ডিভিশনে মৃত্যু বহাল রাখতে পারে কত নাম্বার সেকশন অনুযায়ী, যে কথা বলতে না বলতে এই ধরনের প্রশ্ন 2017 সালে এসেছিল, অর্থাৎ 376 নাম্বার সেকশন অনুযায়ী বহাল রাখতে পারে, যে কথা আমরা বলছি। আমাদের প্রশ্ন এসেছিল 2013 সালে কোড অফ সিভিল প্রসিডিউরে মৃত্যুদণ্ড বহাল রাখতে পারে কোন কোর্ট? হাইকোর্ট ডিভিশন। ওখানে দেখবেন অ্যাপিলেট ডিভিশন দেওয়া আছে। আপনার অ্যাপিলেট ডিভিশন না, আপনাকে প্রশ্ন 376 নাম্বার সেকশনে শুধুমাত্র হাইকোর্টকে পাওয়ার আপ করা হয়েছে। সো আপনার উত্তর হচ্ছে হাইকোর্ট ডিভিশন। যদিও তার বড় ধরনের কোর্ট আছে, তারপরেও আপনাকে মনে রাখতে হবে হাইকোর্ট ডিভিশনের কথা বলা আছে। 376 নাম্বার সেকশন 376 থেকে প্রশ্ন করছে। ফৌজদারি কার্যবিধি কত? খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন রয়ে গেছে, 382 নাম্বার সেকশন। এই জায়গায় আমরা একটু দেখব। আচ্ছা, এটা থাক, 382 নাম্বার সেকশন থাক ওখান, নাকি শেষ করে দিয়েছিল? আচ্ছা, আর কয়েকটা সেকশন আমরা শেষ করে দিই। সো 376 নাম্বার সেকশন থেকে প্রশ্ন হচ্ছে। 381 নাম্বার সেকশন ভ্যালুয়েবল, খুব ভ্যালুয়েবল সেকশন, এবং এই সেকশন থেকে প্রশ্ন হয় গর্ভবতী স্ত্রী লোকের মৃত্যুদণ্ড স্থগিতকরণ। যদিও গর্ভবতী না, মৃত্যুদণ্ড তো যে কোনো ধরনের মৃত্যুদণ্ড স্থগিতকরণ করতে পারে 376 নাম্বার সেকশন, কিন্তু স্পেশালি গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিতের বিধান সম্পর্কে 382 নাম্বার সেকশনে আলাদা করে একটা সেকশন দিয়েছে। পোস্টপোন করতে পারে ক্যাপিটাল পানিশমেন্ট বা ক্যাপিটাল সেন্টেন্স অন প্রেগন্যান্ট ওম্যান। মৃত্যুদণ্ডে দণ্ডিত কোনো স্ত্রী লোকের গর্ভ অবস্থায় থাকলে হাইকোর্ট ডিভিশন দ্বন্দ্বটাকে কার্যকরটাকে স্থগিত রাখার আদেশ দিতে পারে। সেটা কিন্তু মৌকুফ না, স্থগিত, অথবা উপযুক্ত মনে করলে দ্বন্দ্বটাকে হ্রাস করে কারাদণ্ড, যে কথা বলছে দ্বন্দ্বটাকে হ্রাস করে যাবজ্জীবন করতে পারে। প্রমাণ হয়ে গেছে, একেবারে প্রমাণ হয়ে গেছে যে আসলে সে অপরাধী, সেই ক্ষেত্রেও মৃত্যুদণ্ড না দিয়ে 382 নাম্বার সেকশনে ওই রায়টাকে স্থগিত রাখতে পারে। আপাতত স্থগিত, কোনো কিছু যদি স্থগিত রাখে সেটা পুনরায় চালু হবে, কিন্তু যখনই দেখবেন কোনো কিছু স্থগিত রেখেছে, আসামিকে মুক্তি দিয়েছে, 249 নাম্বার সেকশন একটা দিয়েছেন না, দেখেছেন না, যে যদি অনুপস্থিত থাকে তাহলে মামলাটাকে স্থগিত রেখে 344 নাম্বার সেকশন মামলাটাকে স্থগিত রেখে আসামিকে রিমান্ডে পাঠাইতে পারে। তো স্থগিত যখন শব্দটা দেখবেন তখন একটা জিনিস খেয়াল করবেন, আমি আবারও বলছি, স্থগিত যখন দেখবেন তখন একটা জিনিস আপনাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে, যে মামলাটা আবার চালু হবে বা চালু হইতে পারে। তো মৃত্যুদণ্ড প্রমাণ হয়ে গেছে কোনো মহিলার, তারপরেও হাইকোর্ট ডিভিশন সেটাকে স্থগিত রাখতে পারেন, একই সাথে দ্বন্দ্বটাকে রূপান্তর করে কি দণ্ড দিতে পারেন, ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন। 382 নাম্বার সেকশন সর্বনিম্ন যাবজ্জীবন কথা বলা আছে। খুব গুরুত্বের সাথে দেখতে হবে, 382 নাম্বার সেকশন থেকে প্রশ্ন কিন্তু হয়। যে কথা কিছুদিন আগেই বলেছিলাম যে অরেন্ট কখন কখন ইস্যু করে, কে কে কি কি পদ্ধতির কথা বলেছিলাম। আচ্ছা বলেন এখন, অরেন্ট কোন কোন ক্ষেত্রে ইস্যু করা হয়? দেখি একজন কিভাবে বলতে পারেন কোর্ট কখন কখন ওয়ারেন্ট ইস্যু করেন। ভাইয়া কেউ বলতে পারবেন কোন কোন ক্ষেত্রে কোর্ট ওয়ারেন্ট ইস্যু করেন? স্যার সেকশন অনুযায়ী বলেন। 90 নাম্বার সেকশনে যেমন বলা আছে স্যার, যদি ওই সমন কার্যকর না হয় বা সমনের পরিবর্তে ওয়ারেন্ট ইস্যু করতে পারে 90 নাম্বার।
সমন দিয়েছেন, আসে নাই, ওয়ারেন্ট ইস্যু করলো। জি জি স্যার, তারপরে হচ্ছে স্যার 92 নাম্বার সেকশন। হ্যাঁ 92। জি স্যার, ওখানে কি করেছে? ওয়ারেন্ট নিয়েছে, তারপরে ওয়ারেন্ট দিয়েছিল, জামিন নিয়েছে কোর্ট থেকে, জামিনের শর্ত ভঙ্গ করলে আবার কোর্ট ওয়ারেন্ট ইস্যু করতে পারে, তাই না? করতে পারে স্যার। 54 নাম্বার সেকশন অনুযায়ী 11টা কারণে ডাইরেক্ট অ্যারেস্ট করতে পারে। এই 11টা কারণে কিন্তু কোর্ট কিন্তু ওয়ারেন্ট ইস্যু করে নাই। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আমি বলতে চাচ্ছি কোর্ট শুধু কখন ওয়ারেন্ট ইস্যু করতে পারে। এই যে 90 এবং 92 বললেন, তার সাথে 204 নাম্বার সেকশনে ওয়ারেন্ট ইস্যু করতে পারেন। আর একটা সেকশনের কথা আপনাদেরকে বলছি, সেটা হলো দ্বন্দ্ব কার্যকর করার নিমিত্তে পরোয়ানা নির্দেশ। রায় ঘোষণা করা হয়েছে, ওই ব্যক্তি পলাতক। তো পলাতক রায় যখনই কোনো কোর্ট থেকে যখনই রায় ঘোষণা করা হবে, আসামি যদি উপস্থিত না থাকে, সাথে সাথে অটোমেটিকলি তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এটা রায় কার্যকর করার জন্য না স্যার? রায় কার্যকর করার জন্য 384 নাম্বার সেকশন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। আসামি অনুপস্থিত আছেন, রায় দিয়েছেন, 1 মাস হোক, 10 দিন হোক, 20 দিন হোক, 50 দিন হোক, আসামি যদি অনুপস্থিত থাকে, রায় ঘোষণার সাথে সাথেই কিন্তু কোর্ট WA ইস্যু করবেন 384 নাম্বার সেকশন অনুযায়ী। ক্লিয়ার ভাইয়া? জি স্যার। আর একটা কারণে ওয়ারেন্ট ইউজ করে 386 নাম্বার সেকশন থেকেও প্রশ্ন হয়, বা এটাও খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, এটাকে অনেকে বলে লেভি ওয়ারেন্ট, অথবা আবার অনেক বলে জরিমানা অনাদায় ওয়ারেন্ট। আমরা জানি, আমরা দেখেছি দণ্ডবিধিতে এই কথাগুলো আছে, যে কিভাবে যদি জরিমানা আরোপ করা হয়, কিভাবে তার জরিমানা থেকে আমাদের জরিমানা না দিতে চাইলে কিভাবে আপনার সেটা আদায় করতে হয়। এইটা আদায় করার পদ্ধতিটা কি, এইটাও জরিমানা অনাদায়ে ওয়ারেন্ট ইস্যু করতে পারে 376 না 86 নাম্বার সেকশনে। কোন আসামি জরিমানা দ্বন্দ্বে দণ্ডিত হলে, দ্বন্দ্ব যদি প্রদানকারী আদালত কি করতে পারে, দুইটা উপায় জরিমানা আদায় করতে পারে। হয় স্থাবর সম্পত্তি বিক্রি করার জন্য বলবে, অথবা অস্থাবর সম্পত্তি বিক্রি করার জন্য বলবে। অন্য কিছু যদি না পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে কি করবে, ডাব্লিউ ইস্যু, অর্থাৎ আসামিকে গ্রেপ্তারে বা কারাগারে আটক রেখে আদায় করতে পারে, জরিমানা আদায় করার নির্দেশ দিতে পারে। তবে একটা বিষয় হচ্ছে, এই জায়গায় একটা মারাত্মক ইস্যু আছে, সেটা হলো আপনি যদি ক্রয় বিক্রয় করে থাকেন, তাহলে কিন্তু আসামিকে কখনোই গ্রেপ্তার করে কারাগারে আটক রাখতে পারবেন না। টাকা পয়সা যদি পেয়ে থাকেন, একবার বিক্রি করলেন, আবার যা আসামিকে ধরে রাখবেন, এত কিছু করার সুযোগ নাই। খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে, সেটা হচ্ছে 389 নাম্বার সেকশন। এই কথাটাও আমাদেরকে জানতে হবে, কে পরোয়ানা জারি করতে পারে। পরোয়ানা তো আন্দাজে কেউ, আমরা জানি কোর্ট। সেই কথাটা কোথায় বলা আছে, যে জজ, সবসময় মনে রাখবেন, যেই জজ সাহেব ম্যাজিস্ট্রেট দ্বন্দ্ব দিয়েছেন, সেই জজ সাহেব বা তার স্থলাভিষিক্ত যদি কোনো জজ সাহেব আসেন ওই জায়গায়, উনি বদলি হয়ে গেছে, ওই জায়গায় আসেন, তিনি শুধু পরোয়ানা জারি করতে পারবেন। 389 নাম্বার সেকশনও খুব গুরুত্বপূর্ণ সেকশন। আমাদের এখান থেকেও প্রশ্ন আসে, হু মে ইস্যু ওয়ারেন্ট। তাহলে যে কোর্ট দিয়েছেন সেই কোর্ট, অথবা তার স্থলাভিষিক্ত যিনি এসেছেন তিনি। আর এই প্রশ্নটা একবার এসেছিল, সেটা হচ্ছে তরুণ অপরাধীকে সংশোধনের জন্য আটক কোথায় যে রাখতে হবে, অর্থাৎ যখন কোনো ফৌজদারি আদালত 15 বছরের কম বয়সে কোনো ব্যক্তিকে কারাদণ্ড দেন, তখন তাকে কারাগারে না পাঠায়া জেলে বন্দি না রেখে তাকে সংশোধনাগারে পাঠাইতে হবে। 399 নাম্বার সেকশন খুবই গুরুত্বপূর্ণ। রায় হয়ে গেছে 14 বছর, অর্থাৎ 14 বছরের একটা ব্যক্তির রায় হয়ে গেছে। দ্যাট মিনস, আমি বলতে চাচ্ছি, আইনে বলেছে 399 নাম্বার সেকশনে, 15 বছরের নিচে কোনো ব্যক্তির যদি রায় হয়েও যায়, তাকে আপনি কারাগারে জেলখানায় পাঠাতে পারবেন না। আপনি কোথায় পাঠাতে হবে, সংশোধনাগারে আটক রাখার জন্য নির্দেশ দিয়ে দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা।
আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ 401 থেকে আপিলের বিষয়গুলো, আপিল কোথায় মঞ্জুর হয়